আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। এমপি আনার হত্যায় বাংলাদেশে গ্রেপ্তার ৩ জনকে ডিবি কার্যালয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ, 10 দিনের রিমান্ড চেয়ে পাঠানো হচ্ছে আদালতে। মুম্বাইয়ের কসাই জিহাদ এমপি আনার হত্যায় গ্রেফতার, আখতারুজ্জামান শাহিনের নির্দেশে খুনের কথা স্বীকার। অপরাধী প্রভাবশালী হলেও ছাড় নেই বললেন কাদের, বেনজির আজিজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে মন্তব্য। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ দুর্ঘটনায় নিহতদের দাফন, মাশহাদ শহরে শোকযাত্রায় লাখো জনতা। এবং ইজারার নামে অবৈধ দখল স্থাপনায় পূর্ণ রাজধানীর বেশিরভাগ পার্ক, কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলার 3 আসামিকে রাজধানীর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়া হচ্ছে। সেখানে আছেন শহীদুল্লাহ রাজু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু, আসামিদের জিজ্ঞাসাবাদ এবং আদালতে নেওয়ার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? হাসিব, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তাকে গত 13ই মে ভারতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন। এরপর থেকে বাংলাদেশ গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে তদন্তে নামে এবং তার 3 জনকে গ্রেপ্তার করে। 3 জন হলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ, তানভীর ভুইয়া এবং শিলাস্তির রহমান নামে এই 3 জনকে গ্রেপ্তার করে। এই 3 জনকে দফায় দফায় বাংলাদেশ গোয়েন্দা পুলিশ ডিবি জিজ্ঞাসাবাদ করে এবং গতকাল তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ। এবং তারপর কিন্তু ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো থেকে 4 জনের একটি প্রতিনিধি দল আসে। তারাও প্রায় 3.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছেন। তাদের নেতৃত্বে ছিলেন অন্তু কুমার এবং জয়দীপ। এই 4 জন অফিসার প্রায় 3.5 ঘন্টা ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। বাংলাদেশের গোয়েন্দারাও জিজ্ঞাসা করছেন আসলে ঘটনার মূল মোটিভ উদ্ঘাটন এবং আরও কারা জড়িত আছে তাদেরকেও শনাক্ত করার জন্য এই জিজ্ঞাসাবাদ চলছে। এবং আজকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে আদালতে পাঠানো হবে এবং কিছুক্ষণ পর হয়তোবা তাদেরকে আদালতে নেওয়া হবে। এর আগে গোয়েন্দা পুলিশ জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত না তাদের কাছ থেকে পর্যাপ্ত তথ্য পাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরে গোয়েন্দা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন, তিনি মূল পরিকল্পনাকারী এবং তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি ভারতের দিল্লি কাঠমান্ডু হয়ে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এবং আমানুল্লাহ, যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে আদালতে নেওয়া হবে 10 দিনের রিমান্ডে, তিনি কিন্তু এই হত্যাকাণ্ডের মূল সংগঠক ছিলেন এবং ভারতেও কিন্তু 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে অলরেডি। এবং আসামিরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড করছে এবং লাশ গুম করার জন্য তাদের মরদেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। এবং প্রায় 2 মাস ধরে গুলশান এবং বসুন্ধরার 2টি ফ্ল্যাটে তারা বাংলাদেশেই পরিকল্পনা করেন এবং হত্যাকাণ্ড সংগঠন করেন। এবং এক্ষেত্রে যে শিলাস্তি রহমান, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে হার্নি ট্র্যাপ হিসেবে ইউজ করা হয়েছে এবং তাদের ফাঁদে ফেলে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। এবং এই কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে তাকে হত্যা করা হয়। হাসিব, রাজু, আপনাকে ধন্যবাদ। ডিবি কার্যালয়ের সামনে থেকে সরাসরি জানাচ্ছিলেন শহীদুল্লাহ রাজু। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে মুম্বাইয়ের কসাই জিহাদ হাওলাদারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পুলিশের জেরায় হত্যাকাণ্ড ও মরদেহ সরিয়ে ফেলার বর্ণনা দিয়েছে জিহাদ। খুলনার বাসিন্দা জিহাদ অবৈধভাবে মুম্বাই থাকতেন। জিহাদ বলেছে, আখতারুজ্জামান শাহিনের নির্দেশে কাজ করেছে খুনিরা। বাংলাদেশে গ্রেপ্তার 3 অভিযুক্তকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে কলকাতার 4 সদস্যের পুলিশ দল। রিপোর্ট আরও জানাচ্ছেন ইফতেখার উদ্দিন।
কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে খুন হওয়া ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনিদের ধরতে তৎপর বাংলাদেশ ও ভারতের পুলিশ। সেই সাথে চলছে মরদেহ উদ্ধারের চেষ্টা। হত্যাকাণ্ডের ঘটনায় কলকাতা পুলিশ জিহাদ হাওলাদার নামে এক যুবককে আটক করেছে। পুলিশের দাবি, খুলনার বাসিন্দা জিহাদ অবৈধভাবে মুম্বাই থেকে কসাইয়ের কাজ করত। জেরায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে জিহাদ। অভিযুক্ত আক্তারুজ্জামান শাহিনের নির্দেশে হত্যাকাণ্ড এবং মরদেহ খণ্ডিত করার কথাও জানিয়েছে সে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে কলকাতা পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, প্রথমে শ্বাসরোধে হত্যা করা হয় সাংসদ আনোয়ারুল আজিম আনারকে। পরে মরদেহ গুম করতে হাড় এবং মাংস আলাদা করে ফেলা হয়। এ কাজে সহায়তার জন্য নেওয়া হয় কসাই জিহাদকে। এছাড়া কলকাতা পুলিশ জুবের নামে আরও এক সন্দেহভাজনকে আটক করেছে। খুনিদের একজন জুবেরের সঙ্গে দেখা করেছিল বলে জানতে পেরেছে পুলিশ। কী কারণে ওই খুনি জুবেরের সঙ্গে দেখা করেছিল তা জানার চেষ্টা করছে কলকাতা সিআইডি। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশে গ্রেফতার আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, তানবীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশের 4 সদস্য। ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন, ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে, যে আসামি ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। দুই দেশে গ্রেফতার হওয়া আসামিদের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার ও খুনের কারণ উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে দুই দেশের পুলিশ। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ যদি অপরাধ করে থাকেন তবে সরকার তাদের রক্ষা করতে যাবে না। ওবায়দুল কাদের বলেন, দেশে এখন অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হয়, তাই যে যত প্রভাবশালী হোক না কেন অপরাধ করলে শাস্তি পেতেই হবে। রিপোর্ট করছেন ওবায়দুল রশিদ। সাবেক সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদারের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা হয় মরদেহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানোর পর শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে চাই। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা। অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি সে যেই যত প্রভাবশালী, অপরাধ করলে শাস্তি তাকে পেতে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে পুলিশ হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, রাজনৈতিক কারণে নয়। তাদের গ্রেপ্তার করা হয়েছে অপরাধী হিসেবে। এখন তাদের এদিকও নেই ওদিকও নেই। বন্ধুরাও আগের মতো তাদেরকে উৎসাহিত করে না। আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে গিয়ে হাজির হতেন নাস্তা করার আগে। রাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় মার্কিন দূতাবাসে। বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতায় বসে, সেই স্বপ্নের কর্পূরও উবে গেছে। আওয়ামী লীগ ক্ষমতা দখল করেনি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতা অর্জন করেছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জোটের প্রত্যেক দলকে আরও সুসংগঠিত করে তুলতে 14 দলের নেতাদের নির্দেশ দিয়েছেন জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 14 দলীয় জোটের বৈঠক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, জোটভুক্ত দলগুলোকে জনগণের কাছে জনপ্রিয় করে তুলতেও নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। 14 দলের নেতারা বলেছেন, দেশি বিদেশি চক্রান্ত মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে জোট। মইনুল হাসানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 4.5 মাস পর 14 দলীয় জোটের প্রথম বৈঠক। জোটের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে সন্ধ্যায় বৈঠক করেন 14 দলের নেতাদের সাথে। পরে বৈঠকের বিষয়ে তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও 14 দলের নেতারা।
14 দলের নেতাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল তা আর থাকবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমার মনে হয় একটা ভালো মিটিং হয়েছে। অনেকের মনে হতো একটু কষ্ট বা অভিমান ছিল। আজকে এই নেত্রী দীর্ঘক্ষণ 3.5 ঘন্টা তাদের বক্তব্য শুনেছে এবং এটা তাদের যা যা বলার সবাই বিস্তারিত বলতে পেরেছে। যে দূরত্বের কথাটা বলা হোক সেটা আর থাকবে না। অর্থনীতি খাতে নৈরাজ্য ও লুটরাজের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার কথা জানান ওয়ার্কার্স পার্টির সভাপতি। একটা ক্ষুদ্র ধনিক গোষ্ঠী, সামরিক বেসরকারি কামলা গোষ্ঠী, তারা সমস্ত অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এবং আজকে ব্যাংকের নৈরাজ্য, অর্থ পাচার রোধ এগুলো নিয়ে যদি না করি তাহলে এই উন্নয়নে ধারাবাহিকতা রক্ষা করা যাবে না। বৈঠকে মন্ত্রিসভা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান জাসদ সভাপতি। রাজনৈতিক মোল্লারা ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে, সাম্প্রদায়িকতা একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে, অর্থনীতিতে লুটপাটতন্ত্র, বখরাতন্ত্র এবং গুন্ডাবাজি এবং শাসনের ঘাটতির সমস্যা দেখা দিয়েছে। এইসব সমস্যা উল্লেখ করা হয়েছে। এখন এই সব কিছু নিয়ে আলোচনা করে যার যার দলের থেকে আবার বোঝাপড়া করে ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ করা হবে আর কি। 2004 সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠন করা হয় রাজনৈতিক জোট 14 দল। 2008-এ নির্বাচনে 1/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে মহাজোট। 2018 সালে নির্বাচনের পর অনেকটাই নিষ্প্রভ হয় এই জোট। 2018 ও 2024 সালের নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় 14 দলে কোনো নেতাকে দেখা যায়নি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে মাশহাদে দাফন করা হয়েছে। প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে বৃহস্পতিবার জনসমুদ্রে পরিণত হয় মাশহাদ। অশ্রুসিক্ত শেষ বিদায় অংশ নেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। আরও জানাচ্ছেন নাফিস ইফতেখার। প্রেসিডেন্ট রাইসির জন্ম ও বেড়ে ওঠা ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে। মৃত্যুর 4 দিন পর বৃহস্পতিবার মাশহাদেই জানাজা শেষে শিয়াদের 8ম ইমাম রেজার মাজারে তাঁর দাফন। ইরানের ইতিহাসে রাইসি প্রথম রাজনীতিবিদ যাকে এই মাজারে দাফন করা হলো। সাধারণ মানুষের পাশাপাশি রাইসির জানাজায় বিভিন্ন দেশের নেতা, রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব অংশ নেন। রাইসিকে শেষ বিদায় জানাতে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী তেহরান থেকে 750 কিলোমিটার পূর্বে অবস্থিত মাশহাদে জড়ো হতে থাকে লাখো মানুষ। শহরের রাস্তায় রাস্তায় রাইসির বড় বড় ছবি ও কালো পতাকা টানানো হয়। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট রাইসির মরদেহ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে পৌঁছানোর পর শেষ বিদায় জানাতে আসা জনসমুদ্র কান্নায় ভেঙে পড়ে। এ সময় লাখ লাখ জনতার হাতে ছিল প্রেসিডেন্ট রাইসির ছবি এবং বিভিন্ন বক্তব্য লেখা প্ল্যাকার্ড। শোকার্ত ইরানিরা বুক এবং মাথা চাপড়ে প্রিয় নেতার জন্য শোক প্রকাশ করেন। এর আগে দক্ষিণ খোরাসান প্রদেশের বীরজান্দেও নেওয়া হয় রাইসির মরদেহ। সেখানেও তাঁর প্রতি শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মরদেহ বৃহস্পতিবার তেহরানের অদূরে রেই শহরে দাফন করা হয়। সেখানেও শেষ বিদায় অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন। নাফিস ইফতেখার, চ্যানেল আই। ইজারার নামে অবৈধ দখল স্থাপনা নির্মাণ, গাড়ি পার্কিং, আবর্জনার ছড়াছড়ি আর অনুমোদনহীন রাইড বসানোর পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমে বিপন্ন রাজধানীর অধিকাংশ পার্ক। বছরের পর বছর চলতে থাকে এমন পরিস্থিতি নিয়ে নানা অভিযোগের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পরিবেশ রক্ষায় পার্কগুলো যথাযথ সংরক্ষণের পাশাপাশি সবুজায়নের দাবি নগরবাসীর। আব্দুল করিমের ভিডিওচিত্রে আলিমাল রাজের রিপোর্ট। দেখে বোঝারই উপায় নেই এটি যাত্রাবাড়ির শেখ রাসেল পার্ক। নানা অব্যবস্থাপনা, মাদকসেবীদের অবাধ বিচরণ এবং নানা অবৈধ বাণিজ্যিক কার্যক্রমে ঢাকার 2 সিটিরই পার্কগুলোর অধিকাংশেরই এমন বেহাল অবস্থা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পার্ক বা উদ্যান রয়েছে মাত্র 27টি। এর মধ্যে 6টি পার্কের নিয়ন্ত্রণে ইজারাদার। লোকবল সংকট সহ নানা কারণে যথাযথ রক্ষণাবেক্ষণে প্রতি বছর
পার্ক ইজারা দিচ্ছে সিটি কর্পোরেশন। কিন্তু বাস্তবতা বলছে নাগরিকদের অবসর বিনোদনের বিপরীতে ইজারাদাররা পার্কগুলো ব্যবহার করছেন ব্যক্তিগত আর বাণিজ্যিক উদ্দেশ্যে। স্থায়ী অস্থায়ী নানা স্থাপনা নির্মাণ, অবৈধ গাড়ি পার্কিং, ফলের আড়ত, পাশের ফুটপাত রাস্তা থেকে শুরু করে প্রবেশপথ পর্যন্ত অবৈধ দোকানপাট বসানো ও গাড়ি পার্কিংয়ে রাজধানীর অনেক পার্কেরই বিপন্ন অবস্থা। শেখ রাসেল ও অন্যান্য পার্কের পাশাপাশি বেহাল দশা বঙ্গভবনের পাশের শহীদ মতিউর পার্কের। গাড়ি এখানে স্ট্যান্ডে থাকে, মানে এই পার্কের এই কোনায় দিয়ে রাখা হয়। এই জায়গা তো 200-300 টাকা করে নিয়ে গাড়ি পার্কিং দেয়। মানুষ বিনোদনের জন্য মানে পার্কে আসবে, এখানে যদি লেচুর ব্যবসা হয়, আমের ব্যবসা হয়, আর গাড়ি এরকম পার্কে রাখে, এটা তো কোনো মানসিকতা না। মালিকে জানে দৈনিক না মাসিক ভাড়া, এটা মালিক জানে। এখন অনেক ভালো, কিন্তু এই বাসগুলো আবার ইদানিং দেখতেছি এই বাসগুলোতে আপনার পরিবেশটাকে নষ্ট করে ফেলছে। এখন ব্যবসার জন্য হেরা এদের ব্যবসা দেখবে, পাবলিকের চিন্তা তার কেউ করে না। এখন পার্কে যে অনেক চুরি হয় বা কেউ ভিড় হলে মাসে পকেট টাকা পয়সা হারাই জায়গা। পার্কে মানুষ আসে সাধারণত একটু সুন্দর পরিবেশে একটু চলাফেরা করার জন্য, কিন্তু এরকম পরিবেশ থাকলে তো অবশ্যই এটা খারাপ। এলাকাবাসীর অভিযোগের তীর স্থানীয় প্রশাসনের দিকে। এই বিষয়ে আপনি মেয়র সাহেবের সাথে কথা বলতে পারেন। এই বিষয়ে আমার সাথে কথা বলে কোনো লাভ নাই, কারণ আমার এখানে এত ক্ষমতা নাই যে আপনারা যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যদি কোথাও কোনো অবজেকশন থাকে, সেই অবজেকশনগুলো ডাইরেক্ট সরাসরি মেয়র সাহেবকে দিন, মেয়র সাহেব এটা হ্যান্ডেলিং করবে। কোনো কার্যকর নজরদারি না দেখা গেলেও দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অনেকগুলা ক্ষেত্রে হয়তো অনেকে ইজারাদার যেভাবে কমিটমেন্ট করে বা যে শর্তগুলো আমরা দিয়ে থাকি প্রতিপালন করে না, তখন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে সবসময় সোচ্চার এবং ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। মতিউরের বিষয়ে আমি বলতে পারি যে এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে, এটিকে ব্যবস্থাপনার স্বার্থেই কিন্তু আমরা সেটা ইজারা দিয়ে থাকি। কেউ যদি সেটি সঠিকভাবে প্রতিপালন না করে তাহলে তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন নগর এলাকায় হাঁটা দূরত্বের জন্য পাড়াভিত্তিক পার্ক, কমিউনিটি পর্যায়ে মহল্লাভিত্তিক পার্ক এবং বৃহৎ পরিসরে নগর পার্ক প্রয়োজন। রাজধানীর জনসংখ্যা এবং আকার আয়তন বিবেচনায় মূল নগর এলাকায় হাঁটা দূরত্বে 300 পাড়াভিত্তিক পার্ক এবং 60টি মহল্লাভিত্তিক পার্ক প্রয়োজন। আলিমাল রোজি, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানি। ফিরে এলাম বিরতির পর, স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদ। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলার সামনে রেখে লেখক, প্রকাশক এবং আয়োজকদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। নিউ ইয়র্কের সাপ্তাহিক ট্যাবলয়েড পত্রিকার ঠিকানার এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন মুক্তধারা ফাউন্ডেশন নিউ ইয়র্কের চেয়ারম্যান ডক্টর নুরান নবী, মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা, নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলার আহ্বায়ক হাসান ফেরদৌস এবং বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন দেশের প্রকাশনা সংস্থার কর্ণধার ও লেখকরা। লেখক, পাঠক, প্রকাশকরা আশা করছেন নিউ ইয়র্ক বইমেলা এবার ভালোভাবে জমে উঠবে। নারীর স্বাস্থ্য সচেতনতা বাড়ানো ও অগ্রযাত্রায় এভারেস্ট একাডেমি এবং বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের সহযোগিতায় পঞ্চমবারের মতো হল সেনোরা লং ঢাকা উইমেন্স ম্যারাথন। রাজধানী হাতিরঝিলে ভোর 5:30টায় 2.7 কিলোমিটারের ফান রান এবং 10 কিলোমিটার অপেশাদার ম্যারাথনে অংশ নেন প্রায় 1000 প্রতিযোগী। আয়োজনটি এফডিসি মোড় থেকে শুরু হয়ে পুলিশ প্লাজা কনকর্ড পয়েন্টে গিয়ে শেষ হয়। নারীর ক্ষমতায়ন, অধিকার সুরক্ষায় আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেছেন সংশ্লিষ্টরা। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ।
সুনামগঞ্জে সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারছেন না কৃষক। হাওড় অঞ্চলের সব কৃষক খাদ্য নিয়ন্ত্রণের অফিসে যেতে না পারায় মধ্যস্বত্বভোগীর কাছে ধান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছে জেলা প্রশাসন। সুনামগঞ্জ থেকে একে মহিমে পাঠানো তথ্য ভিডিওচিত্রে শিবতা মাহমুদের রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জে হাওড়াঞ্চলে শতভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। এবছর বোরোর ভালো ফলন পেয়েছেন কৃষক। সরকার দেশের বিভিন্ন জেলায় ধান চাল সংগ্রহ অভিযান শুরু করেছে। কৃষক পর্যায়ে ধান সংগ্রহের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে 1280 টাকা। তবে যারা সরকারি খাদ্য গুদামে যেতে পারছেন না তারা বাধ্য হয়ে প্রতিমণ ধান 800 থেকে 1000 টাকায় মধ্যস্বত্বভোগীর কাছে বিক্রি করে লোকসানের শিকার হচ্ছেন। 700টা 800 টাকা হয় প্রতি মণ। তো আমরা আছি কিছু পাচ্ছি না, আমরা তো লাভ খুঁজতেই না, সবই আমরা লুসকান। পাইকাররা ধান কিন্তু আয়া 700 800 900 এর উপরে উঠে না, মানে সরকারি দর কত পাবলিকে তো আরিতে জানে না। মধ্যস্বত্বভোগীর দ্বারা যেন কৃষক হয়রানির শিকার না হন সে বিষয় প্রচার চালাচ্ছে জেলা প্রশাসন। আমাদের এই বছর ধানের দাম 32 টাকা পার কেজি এবং সিদ্ধ চাল এবং আতপ চালের দাম যথাক্রমে 45 টাকা এবং 44 টাকা নির্ধারণ করা হয়েছে। এবছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। গতবারের চেয়ে এবার অনেক বরাদ্দ আমরা পেয়েছি। গতবার 17,483 মেট্রিক টন, এবার 29,811 মেট্রিক টন আমরা ধান পেয়েছি। আমি আশা করি সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ের কৃষকরে আমরা এই বরাদ্দের মাধ্যমে উপকৃত করতে পারব। সুনামগঞ্জে চলতি মৌসুমে 2,23,407 হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। উৎপাদন হয়েছে 13,70,202 মেট্রিক টন ধান। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সৌন্দর্য সৌরভ ছড়াচ্ছে দুর্লভ প্রজাতির বন আশ্রা ফুল। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফোটা বন আশ্রার ফুল প্রকৃতি ও পরিবেশকে করে তুলেছে প্রাণবন্ত। ফুল দেখতে প্রতি রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। বন আশ্রার গাছ সংরক্ষণ ও এর বংশবিস্তারের দাবি জানিয়েছেন দর্শনার্থী সহ পরিবেশবাদীরা। এসএনএল হক সুমনের ভিডিওচিত্রে রিপোর্ট করছেন মেরিনা হাফলি। 5 পাপড়ির সাদা ফুলে অসাধারণ রূপ ধারণ করেছে দুর্লভ বন আশ্রা। মাঝারি আকারের গাছ জুড়ে শতাধিক ফোটা ফুলের সুগন্ধে মাতোয়ারা আশপাশ। বন আশ্রা ফুলের সৌন্দর্য উপভোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটে আসছেন শিক্ষার্থী সহ বৃক্ষপ্রেমীরা। স্মৃতি সংরক্ষণে অনেকেই মোবাইল কিংবা ক্যামেরায় ধারণ করছেন দুর্লভ বন আশ্রা ফুলের ছবি। ফুলের সৌন্দর্যে বিমোহিত বৃক্ষপ্রেমীরা। এখন দিনে ফুল ফুটছে, রাতে ফুল ফুটছে, শুধু ফুল না, নানান রকম বৃক্ষ এখানে আছে। ফলে এটা আমাদের কাছে আস্তে আস্তে বৃক্ষের জাদুঘর হয়ে উঠছে। গাছ সম্পর্কে জানাতে হলে আমাদের এই যে দুর্লভ গাছগুলো এগুলো সংরক্ষণ করতে হবে। যেমন আমরা এখানে একটি মাত্র বনাশ্রা পাচ্ছি, এখন এই একটি বনাশ্রা থেকে আমাদের আরও চেষ্টা করতে হবে যাতে আমরা গাছগুলো আরও কিভাবে বংশবৃদ্ধি করে, কিভাবে সংরক্ষণ করে অন্যত্র স্থাপন করতে পারি বা রোপণ করতে পারি, পাঠাতে পারি, এভাবে সংরক্ষণ করা উচিত। রাতে বন আশ্রা ফুল দেখা গেলেও দুপুরের আগেই চুপসে যায়, এরপর ঝরে পড়ে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যারা আছে এরা আসলে এটিকে একটা বৃক্ষের জাদুঘরে পরিণত করেছে এবং আমরা মনে করি গাছের প্রতি অপরিসীম ভালোবাসা দিতে হবে। শুধু কাঠবৃক্ষ লাগালেই হবে না, গাছের যে কত বিচিত্র ব্যাপার আছে, এই একটা ফুলের গন্ধ, সৌন্দর্য, এটা তো একটা মনে একটা অন্য শান্তি দেয়, এটা আপনাকে টাকা দিয়ে মূল্য যাবে না। সারা দেশে বন আশ্রা গাছের সংখ্যা খুবই কম। 75 একরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 4 শতাধিক প্রজাতির গাছের মধ্যে বন আশ্রা রয়েছে মাত্র একটি। অনেক দুর্লভ গাছ আছে, কিন্তু বন আশ্রার একটা বিশেষত্ব আছে, সেটা হলো যে এর যে ফুল দারুণ সুগন্ধি ছড়ায়। এটা ফোটে রাতের বেলা এবং ভোরবেলা পর্যন্ত এটা খুব ভালো থাকে। দিন হতে হতে এগুলো একটু মলিন হয়ে যায়। পূর্ব ভারত ও মিয়ানমারে দেখা মিলে বন আশ্রার। রোমশ হয় বন আশ্রার পাতা অনেকটাই খসখসে। বীজ কিংবা কলম করে চারা তৈরির মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে মোহনীয় সৌন্দর্যের অধিকারী বন আশ্রার। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। জানাবো খেলার খবর।